মাদার অফ ইংলিশ। ইংরেজি ভাষার মা বলা হচ্ছে টেন্সকে, এবং ইংরেজি ভাষায় বা একটা বাক্যের হার্ট বিট বলা হচ্ছে ভার্বকে। ভার্ব এবং টেন্স, এই দুইটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। আমি যে প্রতিটা সেন্টেন্স বলছি, প্রতিটা সেন্টেন্সের ভিতরেই কোনো না কোনো ভার্ব রয়েছে। আমার প্রতিটা সেন্টেন্স কোনো না কোনো টেন্স মেনটেন করে তৈরি করা হয়েছে। তো টেন্স আমি দেখিয়েছিলাম 12 প্রকার, আজকে আবারও দেখাবো। আমরা টেন্সটা আরো প্রয়োজনে 2টা ক্লাস টেন্সের উপরে করব। তারপর আমরা পার্টস অফ স্পিচ, আমরা মডাল, সেমি মডাল বা কথা বলতে গেলে যে যে বিষয়গুলো কাজে লাগে আমরা সেগুলোর ভিতরে ধাবিত হব। তো প্রথমে হচ্ছে আজকেও আমরা একটু টেন্স নিয়ে আলোচনা করব। বলেছিলাম কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? কোনো সমস্যা নেই তো? জি জি। না, কোনো সমস্যা নাই, আচ্ছা, একদম থ্যাংক ইউ। ক্লিয়ার। তো বলা হচ্ছে আমি ভাত খাই, এইটা বর্তমান কালে খাই। কখন খাই? বর্তমান কালে খাই। বর্তমান কাল। আমি ভাত খেয়েছিলাম, এটা অতীত কালে খেয়েছিলাম। অতীতে আমি খেয়েছিলাম। ভাত খাবো আগামীকাল, বা সময়টা এখনো এসে পারেনি, এইটা অনাগত সময়, এটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। এটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এখন এই তিনটা টেন্সকে আমরা তিনটা বাক্যে বলতে পারি। আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে ভার্বের ভি থ্রি হয়, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আরেকটা কথা বলেছিলাম, আপনার বাক্য সাজাতে গেলে বাংলা থেকে ইংরেজিতে অনেক সমস্যা হয়। তো এই জায়গাটা আমরা কিভাবে কভার করব? এই জায়গাটা আমরা বুঝতে পারবো যে বাংলায় যেমন থাকে কর্তা, তারপর থাকে কর্ম, তারপর থাকে ক্রিয়া। আমি ভাত খাই, এখানে ক্রিয়াটা খাওয়া, খাই বা খাওয়া, এটা চলে গিয়েছে একেবারে শেষে। কিন্তু ইংরেজিতে আপনাকে সবসময় সাবজেক্টের পরে এটা দিতে হবে, সাবজেক্টের পরেই এটা দিতে হবে। কেমন বললাম? যদি বলা হয় আমি ভাত খাই, এটা ইংরেজি যখন আমরা করব তখন সাজাতে হবে আমি খাই ভাত। হ্যাঁ, আমি খাই ভাত। যদি বলা হয় রনি স্কুলে যায়, কিভাবে ইংরেজিতে সাজাবো? রনি যায় স্কুলে, রনি যায় স্কুলে, রনি গোস টু স্কুল, রনি গোস টু স্কুল। গো মানে যাওয়া, আর রনি থার্ড পারসন। ছেলেরা মাছ ধরে, কিভাবে সাজাবো বাক্যটা? ছেলেরা ধরে মাছ। তো আমরা এখন তিনটা বাক্য আপনি কাইন্ডলি বলবেন। আমি একটি চিঠি লিখি, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখবো। তাহলে এই তিনটা বাক্য কিভাবে বলতে হবে বলেন? আমি একটা চিঠি লিখি, একটু একটি। স্যার, আমি হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আমি সময় দিব। আজকে আমার হাতে যথেষ্ট আমি সময় একটা রয়েছে, আমরা যতক্ষণ পড়তে চাই পড়বো, সমস্যা নেই। আমি আমি একটা চিঠি লিখি। লিখি, হ্যাঁ, তাহলে মনে মনে আমি সাজাবেন প্লিজ, মনে মনে সাজাতে হবে। আমি লিখি একটি চিঠি, তাহলে আই মানে আমি। একটি চিঠি। হ্যাঁ, আই মানে আমি, রাইট মানে লিখি, আর এ লেটার মানে একটি চিঠি। বাংলাটা সাজিয়েছেন আমি লিখি একটি চিঠি, মনে মনে ইংরেজি করার সময় আপনাকে সাজাতে হবে আমি লিখি একটি চিঠি, আই রাইট এ লেটার। দেখবেন এটা খুবই সহজ ভাষাটা, আমরা দ্রুত কথা বলা শিখবো, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, আপনি আপনার ছেলের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। জাস্ট এইভাবে আমাদের 2-3টা মাস ক্লাস করতে হবে। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই জি স্যার, অবশ্যই। ক্যারি অন। হ্যাঁ, তাহলে আমি লিখি একটি চিঠি বা আমি একটি চিঠি লিখি, কি লিখেছেন? আই রাইট এ লেটার। আই রাইট লেটার। আই রাইট এ, কত সুন্দর নিয়ম। এবার যখন এই বাক্যটা আমি অতীত কালে বলবো, পাস্ট টেন্স ব্যবহার করবে, তখন ওই লিখিকে পরিবর্তন আমি করতে হবে। আমি একটা চিঠি লিখেছিলাম। থ্যাংক ইউ। আমি এবং চিঠি পরিবর্তন হবে না, শব্দটা পরিবর্তন হবে ভার্বে গিয়ে। আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে রাইট এর পরিবর্তে আমাকে ভি টু বা ভার্ব টু রোড। রোট। থ্যাংক ইউ, লিখে ফেলেন আই রোট এ লেটার। বাংলা লেখা লাগবে না, ইংলিশটা লেখেন, আই রোট এ লেটার। আই রোট এ লেটার। আর ফিউচারটাও লিখে ফেলবেন, আমি একটা চিঠি লিখবো। একটা হলো। হ্যাঁ, ফিউচারটা হবে আমি একটা চিঠি লিখবো, এখানে শ্যাল উইল আসবে, এখানে আপনাকে শ্যাল বা উইল। আই হুম। আই আই উইল রোট এ লেটার। না, আই উইল রাইট হবে, আই উইল রাইট এ লেটার। হ্যাঁ, তখন ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব, আই উইল রাইট এ লেটার। আচ্ছা, আমরা তিনটা বাক্য পেয়েছি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি।
যদি এখানে বলা হয় লিখিকে বাদ দিয়ে আমি একটা বই পড়ি, তখন কি হবে? আই রিড এ বুক। যদি বলা হয় আমি একটি মাছ ধরি, আই ক্যাচ এ ফিশ। আই ক্যাচ এ ফিশ, এখানে একটা আর্টিকেল দিতে হবে, আই ক্যাচ এ ফিশ, আমি একটি মাছ ধরি। আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ মেড হাউস। মেক এ হোম বা মেক হাউস। এখানে দুইটা মেক পার্থক্য রয়েছে, আমি জানিয়ে রাখি। এইভাবে কিন্তু অ্যানালাইসিস করে বিশদভাবে আমাদেরকে জানতে হবে। অনেক টিচার এগুলো জানাতে চায় না, কথা খরচ করতে হয়, কষ্ট করতে হয়। এই যে বলেছেন আই মেক এ হোম, এখানে হোম বলা যাবে না, হাউস বলতে হবে। হোম এবং হাউসের ভিতরে একটা বিরাট পার্থক্য রয়েছে। দুইটা জিনিস, পার্থক্যটা কি? হোম মানে হচ্ছে বাড়ি, যেমন আপনি আপনার এই যে যে বাড়িটাতে রয়েছেন, বসবাস করছেন যে রুমের ভিতরে, অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, এটা হোম বলবো না হাউস বলবো। তো হোম এবং হাউসের ভিতরে পার্থক্য কি? হাউসের অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে হাউস মানে ঘর, আর হোম মানে বাড়ি। তো পার্থক্য কোথায়? আপনি যে ফ্ল্যাটে রয়েছেন, আমি যে ফ্ল্যাটটিতে রয়েছি, এখানে তিনটা রুম রয়েছে, একটা কিচেন রয়েছে, একটা ডাইনিং রয়েছে, দুইটা বাথরুম রয়েছে, দুইটা ব্যালকনি রয়েছে। আচ্ছা, এই যে টোটাল যে জায়গাটুকু নিয়ে আমি বসবাস করছি, এইটাকে বলা হচ্ছে হাউস। হাউস, আজকে আমরা একটু মনে রাখবো, হ্যাঁ? আমার যে লিভিং যে রুম গুলা, এইটাকে বলা হচ্ছে হাউস। আর হোম মানে বাড়ি, কেমন? যেমন আপনার সিলেটে হয়তো গ্রামের বাড়িতে বাড়ি রয়েছে, বাড়ির চারপাশে যে গাছপালা, যে পরিবেশ, তারপরে আপনার বাড়ির পাশে যদি কোনো পুকুর থেকে থাকে, বা ওই যতদূর চোখ যায় আপনার বাড়ির যে এরিয়া, যেমন আমার গ্রামের বাড়িতে, আমার এই গ্রামের বাড়িটা 2 বিঘা জমি নিয়ে, গ্রামের বাড়ি তো একটু বাড়িটা বড় হয়। তো ওই টোটাল যে জায়গাটা, ওইটাকে আমি বলবো হচ্ছে হোম। আর যেমন শহরে আমি যে ফ্ল্যাট নিয়ে রয়েছি, এটাকে বলা হচ্ছে হাউস। তো এখানে বলতে হবে আই মেক এ হোম। আই মেক এ হোম। হুম। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইখানে আমরা জানলাম যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পাস্ট টেন্সেও ঠিক তাই হবে, শুধু ভার্বের ভি টু পরিবর্তন হবে। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন মেক হবে না, তখন হবে মেড। আই মেড এ হোম। আমি একটা মাছ ধরেছিলাম, যখন বলেছি আমি একটা মাছ ধরি, আই ক্যাচ এ ফিশ। আর আমি একটা মাছ ধরেছিলাম, তখন ক্যাচ এর ভি টু হবে কট। আই কট এ ফিশ, আমি একটা মাছ ধরেছিলাম। আর যদি বলা হয় আমি একটা মাছ ধরবো, তখন হবে আই উইল ক্যাচ এ ফিশ। আই উইল ক্যাচ এ ফিশ, আমি একটি মাছ ধরবো। আচ্ছা, আমরা আজকে ফিউচার টেন্স, তবে এখানে আমি একটা বিষয় আপনাকে বলেছিলাম গত একটা ক্লাসে, যে আমাদেরকে এই 12 প্রকার টেন্স সবগুলা কিন্তু বেশি কাজে লাগে না, আমাদের 8 প্রকার টেন্স ভালো করে শিখতে হবে। এই 8 প্রকার টেন্স যদি আমরা ভালো করে শিখতে পারি, আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আমরা সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের প্রত্যেকটা কথা আমরা খুব ফ্লুয়েন্টলি বলতে পারবো। তাই 8 প্রকার টেন্স বলেছিলাম, প্রথম 4টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যে দুইটা শিখবো, আর যে 4টা, এরপরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এখন আজকে আমি একটু ফিউচার টেন্সটা নিয়ে একটু কথা বলবো, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। আমরা এগুলো না দেখে আজকে একটু প্র্যাকটিস করি, দেখি কি হয়। ফিউচার ইনডেফিনিটের সংজ্ঞাটা কি? প্রথমে হচ্ছে ফিউচার টেন্সের সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ ভবিষ্যৎকালে শেষ হবে এমন বুঝালে সেই কাজটিকে বা সেই টেন্সটিকে ফিউচার টেন্স বলে। এটা উচ্চারণটা হবে ফুটুরি, FUTURE, উচ্চারণটা হবে ফিউচার, কিন্তু রাইটটা হয় হচ্ছে ফুটুরি। তো এটা ফিউচার বলবো। তো ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যৎ। যেমন আপনি বলছেন, স্যার আমি হয়তো আগামী মাসে বা আগামী বছর দেশে আসবো, অর্থাৎ এটা কিভাবে আপনি দেখে চিনবেন? বে, বি, ব থাকবে, বে, বি, ব। আমি যেমন আপনাকে আমি বলছি যে আমি এখন এখানে বাংলাদেশে 3টা 34 বাজে, 3:30, আমি এখনো ভাত খাইনি। তাহলে আমি আপনাকে পড়ানোর পরে ভাত খাবো, আমি বিকেল বেলায় বাজার করতে যাব, আমি আগামীকাল একটা মোবাইল কিনবো, তারা আগামী সপ্তাহে ঢাকায় যাবে। এই বেবি ব থাকলে সেগুলো ফিউচার টেন্স। দেখেন, আপনি আপনার একটা উদ্দেশ্য, আপনি বলেছিলেন প্রথম দিন আমাকে যে স্যার আমাকে এমন ভাবে শিখাবেন যেন আমি আমার মনের কথাগুলো, বা আমি আমার বাচ্চারা ছোট ছোট তারা স্কুলে যায়, তাদের সাথে যেন ইংরেজিতে কথা বলতে পারি। আপনাকে পড়ানোর উদ্দেশ্য আমার এই একটাই, এবং আপনারও উদ্দেশ্য একটা। তো ওই জায়গাটাতে
তাদের সাথে ইংলিশে কথা বলতে গেলে, বা আপনি যখন রাস্তার বাইরে বের হন বা যে কোনো কাজে আপনাকে কোনো ইউকে এর যারা একেবারে নেটিভ স্পিকার, যারা ওখানে যারা ইংরেজ যাদেরকে বলা হয় সাদা চামড়ার, এদের সাথে কথা বলতে গেলে আমাকে ইংলিশে কথা বলে আমার মনের ভাবটা বুঝাতে হবে। তো ইংলিশে বুঝাতে গেলে দেখবেন আমরা বাঙালি মানুষ, আমাদের রক্তে বাংলা মিশে রয়েছে। আপনি, আপনার মা বাবা, পিতা মাতা, আপনার দাদা দাদি, সবাই কিন্তু বাঙালি। আমাদের রক্তে, আমাদের শিকড় হচ্ছে বাংলার। তো আমরা যে কোনো কথা ইংলিশে বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বাংলাটা সাজাতে হবে। দেখবেন এখনো আপনি দীর্ঘদিন যাবত লন্ডনে রয়েছেন, তো আপনাকে এখনো যদি কখনো রাতের বেলা আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নটা কিন্তু আপনি বাংলায় দেখেন। কখনো আপনি ইংলিশে স্বপ্ন দেখেন এমনটি কখনো হয়নি, হবেও না। তো আগে হচ্ছে আমাদেরকে বাংলাটা ভালো করে বুঝতে হবে। মনে করেন আপনাকে আমি এখন বললাম যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ, অথবা বললাম আপনার পরিবার সম্পর্কে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন। তো আপনি যাই বলতে চাইবেন দেখবেন কথাগুলো ব্রেনে আগে বাংলায় চলে আসতেছে, তারপর মুখ থেকে ইংলিশে বের হবে। যদি আপনি বললেন যে স্যার, আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে, আমি তাদের প্রধান, আমার 2টা সন্তান রয়েছে, তারা স্কুলে পড়াশোনা করে, আমার পরিবার একটি সুখী পরিবার, এইগুলো আপনি বলতে চাচ্ছেন ইংলিশে, যে আই হ্যাভ 2 চিলড্রেন, আই হ্যাভ ওয়াইফ, অ্যান্ড দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এইভাবে আপনি বলতে চাচ্ছেন, তো এইগুলো বলতে গেলে আগে বাংলায় চলে আসবে, অর্থাৎ আমাদেরকে বাংলাটা সাজানো শিখতে হবে। এখন এইখানে আমি একটা কাজ করব, আমরা ফিউচার টেন্সটা নিয়ে কথা বলে আবার গোড়ার দিকে চলে যাব। 8 প্রকার টেন্স আজকে একটু আমরা রিভিশন করব, একটু ঝালাই করব। তো এখানে প্রথমে বলছি যে ফিউচার ইনডেফিনিট টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, এটার গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো আমি বলেছিলাম শ্যালের ব্যবহার নাই, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। এইটা কোন টেন্সের জন্য? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আবার বলি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি স্কুলে যাব, কি হবে? আই উইল গো টু স্কুল। আমি ভাত খাবো। আই আই উইল ইট রাইস। থ্যাংক ইউ। আমি বাজারে যাব। আই উইল গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। আমি আগামী মাসে বাংলাদেশে যাব। আই উইল গো টু বাংলাদেশ নেক্সট নেক্সট মান্থ। মান্থ। নেক্সট মান্থ, থ্যাংক ইউ। আমি একটা মোবাইল কিনবো। আই উইল বাই এ মোবাইল ফোন। থ্যাংক ইউ। কিভাবে বাক্যগুলো তৈরি করেছেন? সাবজেক্টের পরে উইল প্লাস এই যে বাই, বাই মানে কেনা, তারপরে গো টু ইউনিভার্সিটি, গো মানে যাওয়া, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। এই ফিউচার ইনডেফিনিট টেন্স আপনার ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা বলি, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা ঘটতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা ঘটতে থাকবে, এই রকম যদি হয়, যেমন আপনাকে বললাম যে আপনার ওখানে এখন সকাল 9টা বাজে বা 8টা বাজে, বললাম যে আপনি আজকে দুপুর বেলায় বা আজকে বিকেল বেলায় কি করতে থাকবেন? আপনি বললেন যে স্যার আমি তখন আমার অফিসে কাজ করতে থাকবো, আমি তখন অফিস শেষ করে বাসায় আসতে থাকবো, আমি আমার সন্তানকে পড়া প্রস্তুত করাতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। যেমন আপনাকে বললাম যে আজকে লন্ডনের টাইম রাত 10টায়, আপনি কি করবেন? তো আপনি বললেন যে স্যার রাত 10টায় আমি প্রতিদিন ঘুমানোর আগে একটু টিভি দেখি, তো তা ওই সময় আমি টিভি দেখতে থাকবো। রাত 10টায় আমি টিভি দেখতে থাকবো। আগামীকাল সকালবেলায় আমি আমার বাড়ির কাজ করতে থাকবো। অর্থাৎ ভবিষ্যৎকালে ছেলেরা মাঠে ফুটবল খেলতে থাকবে, মিতা একটি গান গাইতে থাকবে। কিভাবে আপনি বুঝবেন যে বাক্যটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিনা? অর্থাৎ ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। যদি বলা হয় রনি মাঠে ফুটবল খেলতে থাকবে, এই টেন্সটাকে আপনি আবার ফিউচার ইনডেফিনিট করেন, কেবল যেটা শিখালাম, রনি মাঠে ফুটবল খেলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। আর এইটার ফিউচার ইনডেফিনিট হবে রনি মাঠে ফুটবল খেলবে। রনি মাঠে ফুটবল খেলবে, এইটার ইংলিশ কি হবে? রনি উইল প্লে ফুটবল ইন দা ফিল্ড। আর যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবেন, এইটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি।
সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি। আবার বলি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আইএনজি। এক্সটেনশন, যেমন একটা বাক্য বলি, আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেতে থাকবো। আই খেতে উইল বি থাকবো। আই উইল বি ইটিং রাইস, শ্যালের ব্যবহার বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। আই উইল বি ইটিং রাইস, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমি বিশ্ববিদ্যালয়ে যেতে থাকবো। আমি বিশ্ববিদ্যালয়ে যেতে থাকবো। আমি অঙ্কটি করতে থাকবো। আই উইল বি, ডু এর সঙ্গে আইএনজি দিতে হবে, ডুইং। আই উইল বি ডুইং দ্য সাম, সাম মানে অঙ্ক। আমি ভাত খেতে থাকবো। আই উইল বি ইটিং রাইস। আপনি এই দুইটা টেন্সের কয়েকটা বাক্য কাইন্ডলি একটু লেখেন তো, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, লিখলে বেশি কাজ হবে। ইনডিফিনিট হলো আমি ভাত খেতে থাকবো। না, এটা একটু উল্টে ফিউচার। গেল, আমি ভাত খেতে থাকবো এটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার হ্যাঁ, আর আমি ভাত খাবো এইটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আমি ভাত খাবো মানে ভবিষ্যৎকালে কাজটি করব। আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি একটি মোবাইল কিনবো, তারা আগামী সপ্তাহে বাড়ি আসবে, এগুলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াসটা ভবিষ্যৎকালে কাজটা চলমান থাকবে। আপনার ছেলে আপনাকে বলছে যে আব্বু, আমি স্কুলে যাচ্ছি, আমার স্কুল বিকালে শেষ হবে, তো শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি আমাকে ফোন দিবেন না, তখন আমার ক্লাস চলতে থাকবে। এই যে ক্লাস চলতে থাকবে, আমি বাড়ি আসতে থাকবো, আমি কাজটি করতে থাকবে, এই যে আপনাকে বললাম যে ভাইয়া আজকে রাত 10টায় আপনি কি করবেন, তখন আপনি বললেন যে স্যার রাত 10টায় আমি প্রত্যেকদিন রাত্রে টিভি দেখি, তো ওই সময় যদি আপনি আমাকে ফোন দেন, তখন আমি টিভি দেখতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, এমনটি বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আর ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ হবে, আপনি বলছেন যে স্যার আমি আগামী মাসে দেশে আসব, স্যার আমি আগামীকাল একটা 4 চাকা গাড়ি কিনবো, আমি আগামী বছর লন্ডনে একটা বাড়ি কিনবো। এই আগামী বছর সময়টা এখনো এসে পারেনি। যেমন আপনাকে আমি বলছি যে আপনাকে পড়ানো শেষ হলে আমি আমার দুপুরের খাবার খাবো। তাহলে এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আই উইল গো হোম, আমি বাড়ি যাব, এটা হচ্ছে সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আমি বাড়ি যাব, আই উইল গো হোম, এটা ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে আমি বাড়ি যেতে থাকবো, আই উইল বি গোয়িং হোম। আমি কাজটি করব, আই উইল ডু দা ওয়ার্ক, এটা ফিউচার ইনডেফিনিট। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আই উইল বি ডুইং দা ওয়ার্ক, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। বলেন তো কয়েকটা বাক্য, বলেন আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ। আই উইল ক্যাচ ফিশ। আমি মাছ ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং ক্যাচিং ফিশ। ক্যাচিং ফিশ, যখন এই শ্যাল বি বা উইল বি দিবেন তখন মনে রাখবেন ভার্বের পর আইএনজি দিতে হবে। শ্যাল বি বা উইল বি যখন দিবেন তখন ভার্বের পর আইএনজি দিতে হবে। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি আই উইল বি ইটিং রাইস। আই উইল বি ইটিং রাইস। আমি একটা বাড়ি তৈরি করতে থাকবো, আই উইল বি আই উইল বি মেকিং এ মেকিং হাউস এ হোম। হোম, আই উইল বি মেকিং এ হোম। আমি একটা গান গাইতে থাকবো, আই উইল বি, আই উইল বি সিঙ্গিং এ সং। থ্যাংক ইউ, তারা একটা গান গাইতে থাকবে। দে উইল বি সিঙ্গিং এ সং। আমার ছেলে বা আমার মেয়ে অঙ্কটি করতে থাকবে, মাই
my son uh, উইল বি ডুইং my দ্য s- মাই will সান be will be doing দ্য সাম, the sum. ডুইং দ্য সাম অঙ্কটি করতে থাকবে। আমার ছেলে খাবারটি খেতে থাকবে। মাই সান My son will be eating ইটিং, uh, eating ইটিং দ্য the ফুড, খাবারটি খেতে থাকবে, ইটিং দ্য eating ফুড। the হ্যাঁ, food. আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমি সবগুলো একবারে একটু আপনাকে দিয়ে রিভিশন করাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমরা রাইট দিয়ে বলবো। যেমন আমি একটা চিঠি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হবে? আই রাইট এ লেটার। এইটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, আমি একটা চিঠি লিখছি, তখন কি হবে? I will be না, এটা I আই অ্যাম। আমি দেখেন, uh, আমি একটা চিঠি লিখি আর আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি, I প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম eating রাইস, I am eating guys. রাইস। আমি গান গাচ্ছি, আই অ্যাম I am singing song. সিঙ্গিং সং। আমি রাস্তায় হাঁটছি, I am walking the road. ওয়াকিং দ্য রোড। আমি বই পড়ছি, I am reading a book. সে বই পড়ছে। She is reading a book. তারা বই পড়ছে। They is reading a book. এরপরে ইজ বলা যাবে না, দে আর, দে They আর। are reading. এইগুলো আস্তে আস্তে বলতে বলতে সমস্যাগুলো চলে যাবে। দে আর রিডিং এ বুক, তারা একটা বই পড়ছে। এইটাকে যদি বলি নেগেটিভ করতে হবে, না বোধক, তারা একটা বই পড়ছে না, দে আর নট। They are not reading the book. তারা কি বই পড়ছে, তখন ওই আর নামক যে অক্সিলারি ভার্বটা, ওইটা প্রথমে আনতে হবে। আর দে রিডিং এ বুক, Are they reading the book? মানে একটা বাক্যকে আমি এই জায়গাটা একটু দেখাই, দেখেন এটা আমি গত ক্লাসে বলেছিলাম, এটা আমাদেরকে আরো সুন্দর করে আমরা শিখবো। 30+ সেন্টেন্সেস উইথ ওয়ান ভার্ব প্র্যাকটিস, এটা শিখলে আমাদের এই টেন্সটা আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট ওয়েট। ইংরেজি শেখাটা খুবই সহজ, আমি ধৈর্য ধরে থাকবেন, আমি দেখাই দিব এবং সেই পদ্ধতিতে আমরা সহজে শিখতে পারবো। এই যে দেখেন, গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। আমরা শুধু একটা জায়গা নিয়ে প্রতিদিন পড়ে থাকবো না, আমাদেরকে নতুন নতুন কিছু শিখতে হবে। তো নতুন কিছু শেখার অর্থটা কেমন? নতুন কিছু শেখার অর্থটা হচ্ছে এই যে, এইখানে আমরা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। যেমন দেখেন, এইখানে দেখিয়েছি আমি স্কুলে যাই, এর নেগেটিভ কি বলেছি? আমি স্কুলে যাই না। আমি স্কুলে যাই, এর নেগেটিভ হবে আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই, এটা হচ্ছে প্রশ্নবোধক হয়ে গেল। আমি কি স্কুলে যাই না, এটা হচ্ছে প্রশ্ন না বোধক হয়ে গেল। আমি কি স্কুলে যাই না, এটা কি হলো? প্রশ্ন না বোধক হয়ে গেল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, তখন এই ডুটাকে প্রথমে আনতে হবে, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এইবার পড়েন, সে স্কুলে যায়, কি হবে তাহলে? He goes to school. হুম, সে স্কুলে যায় না। He doesn't go to school. সে কি স্কুলে যায়? Does he go to school? সে কি স্কুলে যায় না? Doesn't he go to school? থ্যাংক ইউ। গত একটা ক্লাসে এগুলো পড়িয়েছিলাম, আবারও আমরা এগুলো দেখব। কারণ মনে করেন আপনাকে আমি বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আপনি চার ভাবে বলবেন। চার ভাবে আপনি বলবেন। কিভাবে? প্রথমে অ্যাফার্মেটিভ বলবেন, তারপর নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আপনাকে যদি একটা বাক্য আমি বলি যে এখানে একটা নতুন ভার্ব দিব, যেমন প্লে, আমি ফুটবল খেলি, এইটা দিয়ে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কাইন্ডলি একটু বলবেন। আমি ফুটবল খেলি। এই ফুটবল খেলে। বাংলায় বলেন, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না। তাহলে আমি ফুটবল খেলি। হ্যাঁ, আমি ফুটবল খেলি না। হুম, আমি কি ফুটবল খেলি? আমি কি ফুটবল খেলি, এটা প্রশ্নবোধক। হুম।
তাহলে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। থ্যাংক ইউ। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি তুমি না। ফুটবল খেলি কিনা? আই ডোন্ট প্লে ফুটবল। আই ডোন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? আমি আমি কি ফুটবল খেলি? আমি কি ফুটবল খেলি? ডোন্ট ডু আই ডু আই প্লে ফুটবল? থ্যাংক ইউ। ডু আই প্লে ফুটবল, আর আমি আমি কি আমি ফুটবল খেলি না? কি হুম। আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল? থ্যাংক ইউ, আমি খুব খুশি, 4টা বাক্য আপনি নিজে নিজেই পারলেন। তাহলে এইবার যদি বলেন তুমি একটি ছবি আঁকো, মনে করেন আপনার ছেলেকে বলছেন যে তুমি একটা ছবি আঁকো, এর নেগেটিভ হবে তুমি একটা ছবি আঁকো না। তুমি কি একটা ছবি আঁকো? তুমি কি একটা ছবি আঁকো না? তাহলে বলেন তুমি একটা ছবি আঁকো, ইউ ড্র এ পিকচার। ইউ ড্র এ পিকচার, হ্যাঁ ইউ লিখবেন। ড্র এ পিকচার। তুমি একটা ছবি আঁকো, তুমি একটা ছবি আঁকো না। তুমি একটা ছবি আঁকো না। ইউ ডোন্ট। ইউ ডোন্ট ড্র এ পিকচার। তুমি কি একটা ছবি আঁকো, ডু ইউ ড্র এ পিকচার? ডু ইউ ড্র এ পিকচার? তুমি কি একটা ছবি আঁকো না, ডোন্ট ইউ ড্র এ পিকচার? ডোন্ট ইউ ড্র এ পিকচার? তাহলে মনে করেন আপনি আমাকে বললেন যে স্যার আপনি কি ধূমপান করেন? আমি বললাম নো, আই ডোন্ট স্মোক। আপনি আমাকে আরো একটু জোর দিয়ে বললেন স্যার আপনি কি ধূমপান করেন না। তাহলে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, একটা নেগেটিভ না বোধক, একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক। এই 4 প্রকার ভাবে যে কোনো বাক্য আমাদেরকে বলা শিখতে হবে। তো যাই হোক, ওই শীটটা আমি পরে যাব। আমি এখন মৌখিকভাবে আপনাকে বলছিলাম যে রাইট দিয়ে বলেছিলাম আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার। কি হবে বলেন? আই অ্যাম। আই এম রাইটিং এ লেটার। এরপর যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি একটা চিঠি লিখেছি, ইয়াছি ইয়াছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট জি। টেন্স হয়। তাহলে কি হবে? আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ। আই আই হ্যাভ এই রিটেন রাইট, এ লেটার। রাইট এর ভি3 কাজে লাগাতে হবে, রিটেন। রাইট, রোট, রিটেন। কেন লাগাতে হবে আই হ্যাভ ভি3? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৃতীয় নম্বরের টেন্সটা, এইখানে সর্বদা ভার্বের ভি3 আসে এবং হ্যাভ বা হ্যাজ আসে। কি আসে? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ আছে। তাহলে এটা একটু লিখে ফেলেন, আমি একটা চিঠি লিখেছি। আচ্ছা পরে লিখবেন, একবারে লিখবেন। যেমন আমি একটু আবার বলি, আগে শুনবেন। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আমি একটা চিঠি লিখিয়ে আছি মানে একটু আগে লেখা হয়ে গেছে। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার। আর আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নম্বরে যা হবে, চতুর্থ নাম্বারেও তাই হবে, শুধুমাত্র সময়ের উল্লেখ থাকবে। আমি একটা চিঠি লিখছি, বর্তমান কালে লিখছি। আপনাকে আমি ফোন দিলাম, ভাইয়া এখন কি করছেন? আপনি বলছেন স্যার আপনার কাছে আমি এখন একটা চিঠি লিখছি, এই মুহূর্তে লিখতে বসে গেছি, কাজটি চলমান আছে। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি, তারা 2 ঘন্টা ধরে অঙ্কটি করিতেছে, সুমন 5 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে। এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছি, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে একটি গান গাচ্ছি বা গাইতেছি, আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং ফর 1 আওয়ার। হুম। এইবার আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি প্লে নামক যে ভার্বটা, প্লে, প্লে মানে খেলা করা, এইটা দিয়ে আপনি 4টা বাক্য লিখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু প্রথমটা আমি বলে দেই, আই প্লে না, ফুটবল। বলা দরকার নেই আর থ্যাংক কি। ইউ, আমি বলবো না, হ্যাঁ আপনি করবেন, ভুল ভ্রান্তি হলে আমি কারেকশন করে দিব।
আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি? না, আমি এইগুলা চাইনি, এটা তো আপনি ঠিক লিখেছেন, কিন্তু আমি চাচ্ছি কি যে প্রেজেন্ট ইনডেফিনিটে লিখবেন আমি ফুটবল খেলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবেন আমি ফুটবল খেলছি বা খেলিতেছি, আমি ফুটবল খেলিতেছি। আর প্রেজেন্ট পারফেক্টে লিখবেন আমি ফুটবল খেলিয়ে আছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবেন আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আমি কি বোঝাতে পেরেছি? তবে আপনি যেটা লিখেছেন বাংলা, ওগুলো ইংলিশ করে ফেলেন আর তারপর এইগুলো লেখেন, আমরা একই সঙ্গে অনেকগুলো জিনিস শিখে যাব। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। হুম। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট ডোন্ট, আই আই ডোন্ট ডোন্ট প্লে ফুটবল। হুম। আমি কি ফুটবল খেলি? হুম। আই আই ডিডন্ট। না, আমি কি ফুটবল খেলি, এটা প্রশ্নবোধক, এটা হবে ডু আই প্লে ফুটবল। ডু আই প্লে ফুটবল? ফুটবল। ইয়েস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি কাজটা করি, ডু আই ডু দা ওয়ার্ক। আমি কি ক্রিকেট খেলি, ডু আই প্লে ক্রিকেট। এটা হচ্ছে আচ্ছা, ইন্টারোগেটিভ। এখানে এখানে স্যার মনে করেন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করবো, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইট? ইয়েস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। হ্যাঁ। আবার দেখেন, মনে করেন আপনার ছেলে ভাত খেয়েছে কিনা আপনি জানতে চাচ্ছেন যে বাবু তুমি কি ভাত খেয়েছো, তখন ডু দিয়ে প্রশ্ন করা যাবে না। কেননা এই প্রশ্নটা বা এই যে বাক্যটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৃতীয় নাম্বারে। এইটাকে যদি আপনি আগে অ্যাফার্মেটিভ বলেন তাহলে কি হয়, বাবু তুমি ভাত খেয়েছো। এই যে বলেছিলাম ইয়াছি ইয়াছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আপনি তাকে প্রশ্ন করতেছেন যে আপনার ছেলের নাম কি, বলেন ছেলের নাম কি, ইমরান। আফিফ, আফিফ, আফিফ। আফিফ, থ্যাংক ইউ, সুন্দর নাম আফিফ। আচ্ছা, আপনি তাকে বলছেন যে আফিফ তুমি কি ভাত খেয়েছো। এখানে ডু দিয়ে প্রশ্ন করা যাবে না, এখানে হ্যাভ বা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে। কেন? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এইটার অ্যাফার্মেটিভ হবে অ্যাফার্মেটিভ বাক্য কেমন হয়, আফিফ তুমি ভাত খেয়েছো, এটা অ্যাফার্মেটিভ। এটার নেগেটিভ হবে আফিফ তুমি ভাত খাওনি। আর এইটার ইন্টারোগেটিভ হবে আফিফ তুমি কি ভাত খেয়েছো। তখন হ্যাভ বা হ্যাজ প্রথমে আনতে হবে। হ্যাভ ইউ ইটেন রাইস আফিফ, হ্যাভ ইউ ইটেন রাইস আফিফ, আফিফ তুমি কি ভাত খেয়েছো। আপনি তাকে বলছেন আফিফ তুমি কি তোমার ক্লাসের পড়া রেডি করেছো। আফিফ হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইয়োর লেসন্স, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইয়োর লেসন্স, লেসন্স মানে পড়া। অর্থাৎ আমি এই যে টেন্স দেখেন, আপনার হয়তো মনে একঘেয়েমি ভাব আসতে পারে, স্যার এই কি পড়াচ্ছে আমার তো মাথায় ঢুকতেছে না বা কেমন লাগতেছে আমি জানি না, তবে আপনাকে আমি প্র্যাকটিক্যালি ভাষাটা শিখাবো। কেমন? আপনি আমাকে বলবেন যে স্যার আমার না, সন্তান। আমি আমি একদম বোরিং হচ্ছি না ভাইয়া, আমি এনজয় করতেছি। মাত্র 4 নাম্বার ক্লাস, হুম এটা হুম। আমার বিশ্বাস এটা হয়ে যাবে। যাবে না, তবে আমার কথাটা শেষ করতে দেন। আমি চাচ্ছি প্রতিদিন পড়ানোর ভিতরে আমি আপনাকে প্র্যাকটিক্যাল জায়গাটা, প্র্যাকটিক্যাল কোনটা আপনি আমাকে একটু বলে দিবেন যে স্যার আমার ছেলের সঙ্গে, আমার ওয়াইফের সঙ্গে বা এখানে যাদের সঙ্গে আমি মেলামেশা করি মিশি তাদের সাথে আমার এই ধরনের এই 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 বাক্যগুলো আমার বলার প্রয়োজন পড়ে, এইগুলো আমাকে একটু বলে হেল্প করবেন। আমি সেই বাক্যগুলো, সেই কথাগুলো কিভাবে ইংলিশে বলবেন আমি দেখাই দিব। যেমন আপনি আমাকে যদি বলেন যে স্যার প্রত্যেকদিন সকালে আমার ছেলে ঘুম থেকে উঠতে চায় না, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, সে উঠতে চায় না, তাকে আমাকে ডেকে তুলতে হয়। তো ইংলিশে কিভাবে আপনি আপনার সন্তানকে ডেকে তুলবেন ঘুম থেকে? প্রথমে আপনি তার বিছানার পাশে গিয়ে, সে মনে করেন অন্য রুমে ঘুমায়, আপনি দরজাটা খুলে তার রুমে প্রবেশ করলেন। এরপর আপনি তাকে বলছেন যে আসসালামু আলাইকুম ডিয়ার সান, ডিয়ার সান, নাও ইট ইজ 6 o'clock or 7 o'clock, 7টা বেজে গেছে। ইট ইজ টাইম ফর গেটিং আপ ফ্রম বেড। কি বলেছি? ইট ইজ টাইম ফ্রম গেটিং আপ ফ্রম বেড, এখন বিছানা থেকে বা এখন ঘুম থেকে ওঠার সময়। প্লিজ গেট আপ ফ্রম বেড। এত কথা না বলে আপনি তাকে এই কথাটা বলতে পারেন, প্লিজ আফিফ নাও ইউ ক্যান গেট আপ ফ্রম বেড, প্লিজ আফিফ নাও ইউ ক্যান গেট আপ ফ্রম বেড, আফিফ তুমি এখন ঘুম থেকে উঠতে পারো। আফটার সাম টাইমস লেটার ইউ উইল গো টু হোম, কিছুক্ষণ পর তুমি স্কুলে যাবে, অথবা কিছুক্ষণ পর তোমাকে স্কুলে যেতে হবে। আফটার সাম টাইমস, আফটার সাম টাইমস মানে কিছু সময় পর। ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে।
সো প্লিজ গেট আপ ফ্রম বেড, ঘুম থেকে ওঠো, অ্যান্ড প্রিপেয়ার ইয়োর সেলফ, এবং তোমার নিজেকে প্রস্তুত করো। তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো যখন আপনার ছেলে আফিফ ভাইয়ার সঙ্গে বলবেন, তখন সে বুঝতে পারবে আমার আব্বু আমাকে ডেকে তুলেছে, আমাকে একটু পর স্কুলে যেতে হবে, আমাকে এখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তো দেখেন, এই যত কথা আমি বলতেছি বা আপনার ছেলেকে বলবেন, প্রত্যেকটা কথা টেন্স মেইনটেইন করে আপনাকে বলতে হবে। এই যে একটা কথা বললেন যে আফিফ ঘুম থেকে ওঠো, একটু পরে তোমাকে স্কুলে যেতে হবে। আফিফ প্লিজ গেট আপ ফ্রম স্লিপিং, ঘুম থেকে ওঠো। আফটার সাম টাইমস লেটার, কিছুক্ষণ পর, ইউ উইল গো টু স্কুল। এই যে একটু আগে আমরা ফিউচার টেন্স শিখেছি যে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আপনার ছেলেকে, আপনার সন্তানকে বলতেছেন যে তুমি স্কুলে যাবে, কিছু সময় পর তুমি স্কুলে যাবে। আফটার সাম টাইমস ইউ উইল গো টু স্কুল। যাই হোক, আমি কাজের দিকে ফিরে আসি। আমি একটা ভার্ব দিয়ে চারটা বাক্য, প্রেজেন্ট টেন্সের চারটা বাক্য আপনাকে বলার জন্য অনুরোধ করছি। আবারও বলবেন, লেখা লাগবে না। যেমন আমি, আমি না, এখানে তুমি, তুমি মাছ ধরো। বা এখানে আমি বলি আহ সুমন মাছ ধরে, একটা লোকের নাম সুমন, এইটাকে বলবো সুমন মাছ ধরে। সুমন ক্যাচেস ফিশ, এইটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? সুমন মাছ ধরেছিল। ধরছে, ধরছে, ধরছে। হ্যাঁ ধরছে। ধরেছিল হইলে তো পাস্ট টেন্সে চলে গেল, ওই যে ল রয়েছে, লাম লেম ল, তাম তেম ত, ওগুলো থাকলে পাস্ট টেন্স। দেখেন, এই যে সামান্য সামান্য ভুল, এইগুলো আরো বেশি বেশি যখন প্রতিদিন প্র্যাকটিস করাবো, এই ভুলগুলো হবে না। কারণ অনেকদিন আমাদের ব্রেনে মরিচা পড়ে গেছে। বলেছি সুমন মাছ ধরে, এর কন্টিনিউয়াস টেন্স হবে সুমন মাছ ধরছে। কি হবে? সুমন মাছ ধরছে। ধরছে। এটার পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে সুমন মাছ ধরেছে। সুমন মাছ ধরেছে, বা সাধু ভাষায় বললে সুমন মাছ ধরিয়াছে, সুমন মাছ ধরিয়াছে। আর এইটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, সুমন 1 ঘন্টা ধরে মাছ ধরছে। মনে রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই, শুধু সময়ের উল্লেখ থাকবে। ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দ্বিতীয় নাম্বারে বলেছি সুমন মাছ ধরছে, আর চতুর্থ নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতেছি সুমন 1 ঘন্টা ধরে মাছ ধরছে। তাহলে আবার বলি, সুমন মাছ ধরে, সুমন ক্যাচেস ফিশ। ক্যাচেস কেন হবে? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সুমন হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য সুমন ক্যাচেস ফিশ, সুমন মাছ ধরছে, সুমন ইজ ক্যাচিং ফিশ, সুমন ইজ ক্যাচিং ফিশ, সুমন মাছ ধরিয়াছে, সুমন হ্যাজ, সুমন হ্যাজ। আর বলেছিলাম হ্যাজ বা হ্যাভ দিলে ভার্বের ভি3 দিতে হয়। সুমন হ্যাজ, ক্যাচ থেকে ক্যাচের ভি3 হচ্ছে কট। সুমন হ্যাজ কট ফিশ, সুমন মাছ ধরেছে। সুমন 1 ঘন্টা ধরে মাছ ধরছে, সুমন 1 ঘন্টা ধরে মাছ ধরছে। সুমন হ্যাজ বিন ক্যাচিং ফিশ ফর অ্যান আওয়ার। আপনি নিজে নিজে বলেন, আমি বাড়ি যাই, আই, গো টু হোম। থ্যাংক ইউ। আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম। আই এম গোয়িং টু হোম। আমি বাড়ি গিয়েছি, আই হ্যাভ আই হ্যাভ গন, গো গান এন্ড গন। টু হোম। গান না, গন বলবো, কি বলবো, গন। হ্যাঁ, গন। গান মানে হচ্ছে বন্দুক, গান মানে বন্দুক, আর গন মানে হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 ফর্ম। হ্যাঁ, ভি3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ গন টু হোম, আর আমি 1 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন আই হ্যাভ বিন গোয়িং টু হোম গোয়িং টু হোম ফর অ্যান অন আওয়ার, আওয়ার। ফর অন আওয়ার বা ফর অ্যান আওয়ার। তাহলে দেখেছেন, আবারও বলেন তো, বারবার প্র্যাকটিস করব, গান শেখার মতো, সাইকেল চালানোর মতো, একটা শিখলে ওই নিয়ম দিয়ে বারবার। এইবার বলেন তো, আমি একটি ছবি আঁকি। আই ড্রয়িং এ পিকচার। আই ড্রয়িং না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আইএনজি হবে না, আই ড্র এ পিকচার।
I draw a picture. আমি একটা ছবি আঁকছি বা আঁকিতেছি, I প্রেজেন্ট কন্টিনিউয়াস I আই অ্যাম। I draw, I am drawing a picture. আই ড্রয়িং বলা যাবে না, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। I am বলছি স্যার, I am drawing a picture. আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ। I have draw এইগুলো মুখস্থ draw করতে হবে। ড্র, ড্রিউ, ড্রন। ড্র ভার্বের ভিতরি হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। শেষেরটা হবে drawn ড্রন, ড্রন। drawn তাহলে আই হ্যাভ ড্রন এ পিকচার। drawn a picture. আমি একটা ছবি এঁকেছি। আমি 1 ঘন্টা ধরে একটা ছবি আঁকছি। I have বিন, আই drawing. হ্যাভ বিন। I I have been drawing a picture in 1 hour. থ্যাংক ইউ। তাহলে প্রেজেন্ট টেন্স চারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এইবার চলে আসি পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। এইটা দিয়েই বলেন পাস্ট ইনডেফিনিটের বাংলা বাক্যটা কেমন হবে। প্রেজেন্ট ইনডেফিনিটে বলেছিলেন আমি একটা ছবি আঁকি, তাহলে পাস্ট ইনডেফিনিটে কি হয়? আমি একটা ছবি এঁকেছিলাম, এঁকেছিলাম। এঁকেছিলাম। আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে বা পাস্ট টেন্সে একটা লাম লেম ল তাম তেম ত। আপনি আমাকে বলছেন যে স্যার আমি 2025 সালে বা 2024 সালে 3 বার দেশে গিয়েছিলাম, সময়টা অতীত হয়ে গেছে। আপনার ছেলে আপনাকে বলছে যে আব্বু গতকাল স্কুলে গিয়ে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। আমার আব্বু গতকাল বাড়ি এসেছিল। অর্থাৎ লাম লেম ল তাম তেম ত। তো বলেন আমি একটা ছবি এঁকেছিলাম, এটা কি হয়? আই, আই আমি একটা ছবি এঁকেছিলাম। হ্যাঁ। ড্র এর ভি আই টু, ড্র এর ভি টু ভার্বের টু ব্যবহার করতে হবে, পাস্ট ফর্ম। আই ড্রিউ, ড্রড ড্রিউ, ড্র, ড্রিউ। ড্রড ডিউ আই ড্রিউ এ আই পিকচার। আই ডিউ এ পিকচার। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আই এইট রাইস কিন্তু যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। রাইস আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আই এট রাইস, ইট এর পাস্ট ফর্ম। এই যে জায়গাটা দেখেন, এই শীটটা আমি দিয়েছিলাম, প্রয়োজন বোধ করলে আমি আবারও দিব। হ্যাঁ, যতবার লাগে এই যে ভার্বের ভি 1, ভি 2, ভি 3, হ্যাঁ, এইটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা পড়তে পড়তে আমাদের একটা সময় মুখস্থ হয়ে যাবে। এই যে দেখেন কনজুগেশন অফ ভার্ব, একটু আগে যেটা শিখালাম, এই যে সেই জায়গাটা। এই দেখেন ড্র এটা মানে হচ্ছে, দিছেন, এটা দিছেন স্যার, এটা দিছেন স্যার। হ্যাঁ দিয়েছি, আমি আজকে আবারও দিব, যতবার লাগে আমি দিব। না না, আর দেওয়া দরকার নেই, দরকার আ- আমার কাছে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন এই যে ড্র মানে হচ্ছে আঁকা, এইখান থেকে হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। হ্যাঁ, গো, রাইট, স্পিক, ড্রিঙ্ক, এখানে রয়েছে, একটু খুঁজে নিতে হবে। আচ্ছা, যদি বলা হয় ড্রাইভ দিয়ে বলেন, এই যে দেখেন আমি কালার করে দিলাম ড্রাইভ। আমি একটা গাড়ি চালাই, আই ড্রাইভ এ আই ড্রাইভ এ কার। কার, আই ড্রাইভ এ কা। হ্যাঁ, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, তখন এই ড্রোভ ব্যবহার করে বলবেন। দেখেন এই যে গ্রিন কালার করেছি, আই ড্রোভ এ কার। আই ড্রোভ এ কার। কার, আমি একটা গাড়ি। আচ্ছা, এরপর বলেন থিঙ্ক, ক্যাচ, দাঁড়ান, ব্রেক। আমি একটা গ্লাস ভাঙি, তখন কি হবে? আই ব্রেক এ গ্লাস। আই ব্রেক এ গ্লাস। আমি একটা গ্লাস ভেঙেছিলাম, আই ব্রোক এ গ্লাস। আই ব্রোক এ গ্লাস। আমি একটা বাড়ির নির্মাণ করি, এই বিল্ড দিয়ে বলবেন, বিল্ড। আই, আই আই বিল্ড এ হোম। থ্যাংক ইউ। আমি একটা বাড়ি নির্মাণ করেছিলাম, আই বিল্ড এ হোম। আই বিল্ট এ হোম। তারপর মনে করেন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নিং ইংলিশ। আই লার্নড। লার্নের ভি টু হবে লার্নড। হুম, লার্নড। লার্নড, L-E-A-R-N-T, লার্নড। আচ্ছা দেখেন যতগুলা ভার্ব আছে। আমি একটা গল্প বলি, এই টেল মানে বলা, এটা দিয়ে করবেন। আই টেল, আই টেল এ স্টোরি। আই টেল এ স্টোরি। আমি একটা গল্প বলেছিলাম, আই টোল্ড এ স্টোরি। তুমি একটা গল্প বলেছিলে, ইউ টোল্ড এ স্টোরি। তারা একটা গল্প বলেছিল, দে দে টোল্ড এ স্টোরি। দে টোল্ড এ স্টোরি। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত এইখান থেকে প্র্যাকটিস করব। প্রত্যেক দিন আমরা এখান থেকে প্র্যাকটিস করে যাব। এখানে দেখেন আমি একটু দেখাই, প্র্যাকটিসের জন্য কয়েকটা শীট আমরা রেডি করতেছি। প্র্যাকটিস না করলে কখনো আমরা
সঠিক জায়গাটাতে আসতে পারবো না। দেখেন আরেকটা জিনিস আপনাকে আজকে দেখাবো। আপনি যখন দেশে আসবেন আমি এই বইগুলো আপনার জন্য সব রেডি করে রাখতেছি। আপনি আসলে আপনার সঙ্গে আমি দেখা করব, আমার ইচ্ছা আছে। এই বইগুলো আপনাকে দিব ইংরেজি শেখার জন্য। সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত বই, মাত্র 2 থেকে 3টা বই আপনাকে দিব। তো সেই বই থেকে কয়েকটা পেজ আপনাকে আমি ছবি তুলে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি ইংল্যান্ড বা আমেরিকাতে লোকেরা প্রচুর শর্ট ফর্ম ব্যবহার করে। যেমন দেখেন আই আই কে শর্টে বলা হয় আইম। এই দেখেন এখানে বাংলাটাও টাইম। লিখেছি আইম। আইম। এইটা দিয়ে একটা বাক্যও লিখেছি দেখেন, আই অ্যাম সো হ্যাপি। हम আই অ্যাম আই অ্যাম সো হ্যাপি ফর ইউ ইউ। আমি তোমার জন্য খুব সুখী। তো আই অ্যাম বলা যাবে না, এটা বলতে হবে আইম। আইম। দেখেন ব্রিটিশরা বলে আমরা বলি উই আর। আর ইউকে তে আপনারা যারা থাকেন ওরা বলে উইয়া। উইয়া। হ্যাঁ বলে, যেমন আপনি বলছেন যে স্যার আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। নো, বলতে হবে উইয়া। উইয়া লার্নিং ইংলিশ। কি বলতে হবে বলেন? উইয়া। we are learning এইগুলো কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন। এগুলো কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট। কি বলে? ব্রিটিশ অ্যাকসেন্ট। English। তো এই অ্যাকসেন্ট গুলো আমি আরো কয়েকটা ক্লাস নিয়ে, অন্তত 1 মাস ক্লাস করেন, 12টা ক্লাস যখন হয়ে যাবে, 15তম 13 14তম ক্লাস থেকে আমি আপনাকে অ্যাকসেন্ট গুলা শিখাবো। আপনার ছেলে বা আপনি দেখবেন যখন রাস্তায় হাঁটেন বা ওই দেশীয় লোকের সাথে যখন কথা বলেন, ওরা যা বলে আমাদের অনেক সময় বুঝতে সমস্যা হয়, বা ওদের অ্যাকসেন্টটা কিন্তু একটু ভিন্ন। এই যে যেমন আমেরিকাতে বা আমরাও কিন্তু বলি উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি উইথ প্রসেন স্যার, উইথ সোহাগ স্যার। সোহাগ স্যারের কাছে আমরা ইংরেজি শিখছি, প্রসেন স্যারের কাছে আমরা ইংরেজি শিখছি। তো উই আর লার্নিং ইংলিশ। কিন্তু ইউকে তে বলবে, ওরা বলে উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। যেমন দিস ইজ মাই ফাদার, এটাকে বলে দিস ইজ মাই ফাদার। দিস ইজ মাই और ফাদার। ফাদারকে কিন্তু ওরা রটা বলে না, ফাদা বলে। এরপরে দেখেন এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, হি ইজ, এটাকে বলা হচ্ছে হিজ। হিজ। বলা হচ্ছে হি ইজ নট অ্যামাজিংলি হ্যান্ডসাম বাট হি ইজ নাইস। শিজ কে কি বলা হয়? শিজ। শিজ। দেয়ার কে বলা হয় দেইয়া। দেইয়া। হুম। এই দেখেন, দেয়ার আর অল মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। তারা সবাই একই পরিবারের সদস্য। তো দে আর অল মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। এইটা না বলে বলা হচ্ছে দেয়া। দেইয়া। এই দেখেন দেয়া। হুম। এটা আপনাকে আমি দেখাবো। এটা আমাদের এখন এই মুহূর্তে লাগছে না। আমরা যেটা লাগবে সেটা একটু দেখি। খুব সহজে আমরা কিভাবে ইংরেজি শিখব সেই পদ্ধতিটা আমরা সর্বদা অবলম্বন করব। আমরা যদি কঠিন শিখতে যাই পারবো না। আমাদেরকে সবসময় একটু এটা মনে রাখতে হবে, সহজ জিনিসটা আমাদেরকে শিখতে হবে। দেখেন, মডাল ভার্ব দিয়ে আমি যদি কোনো বাক্য আপনাকে তৈরি করতে বলি, মডাল ভার্ব, যেমন ক্যান মানে হচ্ছে পারা, আর এই ক্যান ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে কুড। যেমন দেখেন, আমি যেতে পারতাম আই কুড গো। তুমি যেতে পারতে ইউ কুড গো। সে যেতে পারতো হি কুড গো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, কি পরিবর্তন হবে? আই এর জায়গায় শুধু ইউ হবে, you। সাবজেক্ট। তাহলে এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো। আমি যেতে পারতাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারতো, হি কুড গো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারতো, হি কুড স্পিক ইংলিশ। আমি রান্না করতে আমি রান পারতাম। হুম, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। তুমি রান্না করতে পারতে, ইউ কুড কুক। সে রান্না করতে পারতো, হি কুড কুক। আমি আসতে পারতাম, ইউ কুড কাম। তুমি আসতে পারতে, ইউ কুড কাম। সে আসতে পারতো, হি কুড কাম। না, আমি সাহায্য হ্যাঁ আমি সাহায্য করতে, বলেন। পারতাম, হুম। আই কুড হেল্প। হুম।
তুমি সাহায্য করতে পারতে, ইউ কুড হেল্প, সে সাহায্য করতে পারতো, হি কুড হেল্প। থ্যাংক ইউ। এখন এইখানে আপনি যে একটা বাক্য দেখেন, এই যে আমি রান্না করতে পারতাম, আপনি আমাকে বলছেন স্যার আমি যখন দেশে ছিলাম তখন আমি ভাত রান্না করতে পারতাম, আমি বিরিয়ানি তৈরি করতে পারতাম। তাহলে এর সঙ্গে বাক্যটা একটু জুড়ে দিব, বড় করে দিব। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আই কুড কুক। আমি ভাত রান্না করতে পারতাম, আই কুড কুক রাইস। আই কুড কুক রাইস। আমি ভাত রান্না করতে পারতাম। তুমি ভাত রান্না করতে পারতে, ইউ কুড কুক রাইস। তুমি তরকারি রান্না করতে পারতে, ইউ কুড কুক কারি। কারি মানে হচ্ছে তরকারি। কারি মানে কি হবে? তরকারি। তুমি বিরিয়ানি রান্না করতে পারতে, ইউ কুড কুক বিরিয়ানি। তাহলে দেখেছেন বাক্য তৈরি করা, বাক্য বড় করা খুবই সহজ। আমার কথাটা কি বোঝা যায়? এই যে যে বাক্যটা আমি রান্না করতে পারতাম, এখানে আপনি বলছেন যে স্যার আমি ভাত রান্না করতে পারতাম, আই কুড কুক রাইস। আমি ডিম ভাজি করতে পারতাম, আই কুড কুক এগ ফ্রাই। এগ ফ্রাই মানে হচ্ছে ডিম ভাজি। প্রথম বাক্যটা দেখেন, আমি যেতে পারতাম। আপনি আমাকে বলছেন স্যার আমি ঢাকায় যেতে পারতাম, আই কুড গো টু ঢাকা। তুমি ঢাকায় যেতে পারতে, ইউ কুড গো টু ঢাকা। তাহলে এইটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম কুড, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করতে পারতাম বা করতে পেরেছিল এমন বুঝালে সাবজেক্টের পরে কুড দিতে হয়। ক্যানের পাস্ট ফর্ম কি দিতে হয় বলেন? কুড। কুড। এই যে যা কিছু আপনাকে দেখাচ্ছি এইগুলো আপনি এখন আমি এই পৃষ্ঠাগুলো পাঠিয়ে দিব, আর দেশে আসলে এই বইগুলো আপনাকে দিয়ে দিব। অনেক গবেষণা করে এই বইটা লিখেছে রাহাত স্যার। এই বইটা আপনি পড়তে পারবেন, আমি আপনার হাতে তুলে দেব। অতি সহজে ইংরেজি শিখতে পারবেন, এবং আপনাকে টেন্সটা শেখানো হয়ে গেলে আমি এই বই থেকে আপনাকে দেখেন এই যে কত সহজে বাক্য লেখা, এই যে দেখেন উপরে লিখেছে ফার্স্ট পার্সন হলে এই যে আই কুড। আই কোন পার্সন বলেন তো? ফার্স্ট পার্সন। ফার্স্ট সেকেন্ড পারসন। পার্সনে কি হয়? ইউ। এই যে তুমি যেতে ইউ। পারতে, ইউ কুড গো। থার্ড পার্সনে কি হবে? সে যেতে পারতো, হি কুড গো। হি কুড গো, সে যেতে পারতো। এইবার দেখেন আরো কিছু রুল আমি দেখাই। এগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এগুলো প্রয়োজন হয় প্রত্যেক দিন। এইবার স্যার দেখেন, এগুলি পিকচার না করে আপনি স্ক্যান করেন না কেন স্যার? স্ক্যান করতে গেলে বই তো অনেক সময় লাগবে, আর এই বইটা পিডিএফ পাওয়া যায় না। এভাবে এভাবে হবে না, হ্যাঁ। না, স্ক্যান করতে গেলে অনেক সময় লাগবে এটা। কিন্তু আপনি আসেন, এই বইটা আমি কিনে রেখেছি আপনার জন্য, আমার বাসায় অলরেডি এক কপি এনে রেখেছি। এই বইটা সহ আর এমনি এইভাবে আমি দিয়ে দিব, তবে এই বইতে সব পৃষ্ঠাগুলো আপনার কাজে লাগবে না, যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট কথা বলতে গেলে সেগুলোই আপনাকে আমি দিব। তো দেখেন এরপর একটা হ্যাড এর ব্যবহার। হ্যাড অর্থ হচ্ছে জি। ছিল। যেমন হ্যাড দ্বারা মালিকের অধীনে অতীতে কোনো কিছু ছিল বা থাকা বোঝায়। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তা তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড এ কার। তাহলে এই বাক্যগুলো একটু বলেন তো। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড এ কার। হুম। আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড এ ফ্রেন্ড। তার একজন বন্ধু ছিল, হি হ্যাড এ ফ্রেন্ড। হুম। আমার একটা সমস্যা ছিল, আই হ্যাড এ প্রবলেম। তোমার একটা সমস্যা ছিল, ইউ হ্যাড এ প্রবলেম। তার একটা সমস্যা ছিল, হি হ্যাড এ প্রবলেম। আমার সবকিছু ছিল, আই হ্যাড এভরিথিং। হুম। তোমার সবকিছু ছিল, ইউ হ্যাড এভরিথিং। হুম। আর সবকিছু ছিল, হি হ্যাড এভরিথিং। এভরিথিং। তারপর আমার একটি মেয়ে বন্ধু ছিল, আই হ্যাড। আই হ্যাড এ গার্লফ্রেন্ড। হুম। তোমার একটি মেয়ে বন্ধু ছিল, ইউ হ্যাড এ গার্লফ্রেন্ড। হুম। তার একটি মেয়ে বন্ধু ছিল, হুম। হি হ্যাড এ গার্লফ্রেন্ড। হুম। আমার একটা ছোট ভাই ছিল, আই হ্যাড এ ইয়ঙ্গার ব্রাদার। তোমার একটা ছোট ভাই ছিল, ইউ হ্যাড এ ইয়াঙ্গার ব্রাদার। তার একটা ছোট ভাই ছিল, হি হ্যাড এ ইয়াঙ্গার ব্রাদার। যদি বলা হয় আমার একটা গাড়ি ছিল তখন কি হবে? আই হ্যাড এ। আই হ্যাড এ কার। আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। হাউস। হোম। আমার একটা বন্ধু বন্ধু ছিল, বন্ধু। এ ফ্রেন্ড। আই হ্যাড এ ফ্রেন্ড। আমার একটা সুন্দর জামা ছিল, আই হ্যাড এ
আই হ্যাজ এ বিউটিফুল, আই হ্যাড এ নাইস শার্ট অথবা আই হ্যাড এ বিউটিফুল শার্ট। হুম, আই হ্যাড এ বিউটিফুল শার্ট, এগুলো হ্যাড এর ব্যবহার। বলেন তো, আমি একজন ছাত্র ছিলাম। স্টুডেন্ট, না, এখানে নিজে থাকলে, নিজে স্বয়ং কোনো কিছু থাকলে ওয়াজ হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট, কি হবে? আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ টিচার। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। আই ওয়াজ এ ইঞ্জিনিয়ার, তুমি একজন ডাক্তার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইউ আর এ ডক্টর, কি হবে? ইউ আর, ইউ আর এ ডক্টর। তুমি একজন ডাক্তার ছিলে। তুমি একজন ডাক্তার ছিলে। ইউ তুমি ওয়ার এ ডাক্তার, ডক্টর। ইউ ওয়ার ইউ এ ওয়ার, ডক্টর। তুমি একজন ডাক্তার হবে, তিনটা টেন্স শিখাচ্ছি, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তুমি একজন ডাক্তার হবে, ইউ উইল বি ইউ উইল বি এ ডক্টর, ডক্টর। হ্যাঁ, তুমি সুখী। তুমি সুখী, ইউ আর হ্যাপি। ইউ আর হ্যাপি, তুমি সুখী ছিলে, সুখী ছিলে, ইউ ওয়ার হ্যাপি। ইউ ওয়ার ইউ ওয়ার, ইউ হ্যাপি। ওয়ার হ্যাপি, তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। ইউ উইল বি ইউ উইল বি হ্যাপি, তুমি হ্যাপি, সুখী হবে। আচ্ছা, যদি বলা হয় আহ, যদি বলা হয় আহ, আমি হই, কি হবে? আমি হই, আই অ্যাম। আই আই এম আই অ্যাম। আমি হই একজন ছাত্র। আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, ইউ আর। তারা হয় কৃষক, দে আর। দে আর এ ফার্মার। আমি ঢাকায় আছি, আই অ্যাম। আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই আই উইল ঢাকা, আই উইল বি ইন ঢাকা। হ্যাঁ, বি মানে হচ্ছে এখানে হওয়া বা থাকা। আচ্ছা, এইবার আই দেখেন, আবার একটু মডাল ভার্বে চলে আসি। আমি যেতে পারি। আই উইল গো, না, যেতে পারি, আই ক্যান গো। ক্যান মানে পারা, আই ক্যান গো। আচ্ছা, হ্যাঁ, তুমি যেতে পারো, ইউ ইউ ক্যান ক্যান গো। গো, হ্যাঁ, সে যেতে পারে। ই ক্যান গো, আমি লিখতে পারি, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আই ক্যান রাইট। আই ক্যান রাইট, আমি পড়তে পারি, ক্যান রিড, আমি আসতে পারি, আই ক্যান কাম। আই ক্যান কাম। সরি স্যার, আমার লেখাটার চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমিও ক্লাসটা শেষ করছি, তবে একটু খেয়াল করবেন। এই যে যে বিষয়গুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই বিষয়গুলো টেন্সটা একটু ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, আগামী ক্লাসে আগামীকাল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে নেই, বুধবারে নিব, এবং আমিও সুস্থ, যেহেতু আপনিও সুস্থ হয়েছেন। 4 দিন করে ক্লাস থাকবে, অর্থাৎ শনি, সোম, বুধ এবং শুক্র। আগামী শুক্রবারেও ক্লাসটা থাকবে, ঠিক আছে? এটা আপনি একটু কাইন্ডলি সময় দেওয়ার